নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা বেনারসের দ্বিতীয় দিনে সকালবেলায় ঘুম থেকে উঠে চলে গেছিলাম বাবা কাশী বিশ্বনাথের পুজো দেওয়ার জন্য। ভোর 3টের সময় উঠে 3:30 মধ্যে লাইনে দাঁড়িয়েছিলাম। কাশী বিশ্বনাথের দর্শন করে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। সকাল 3টে উঠেছিলাম, 3:30 পৌনে 4টার মধ্যে লাইনে দাঁড়িয়েছি, দিয়ে খুব ভালোভাবে দর্শন করেছি। 5:30 পৌনে 6টার মধ্যে পুজো হয়ে গেছে। তারপর ওখান থেকে অন্নপূর্ণা মন্দিরে গেছি, মায়ের পুজো দিয়েছি, দর্শন করেছি। আর খুব ভালোভাবে হয়েছে, এতটা আশা করিনি যে এত ভালোভাবে দিতে পারবো নর্মাল লাইনে দাঁড়িয়ে। ভেবেছিলাম প্রথমে ভিআইপি লাইনে যেটা টাকা দিয়ে যায় সে তেমনভাবে যাবো, কিন্তু আমরা নর্মাল লাইনে দাঁড়িয়ে এত ভালো পুজো দিয়েছি, খুব ভালো। তোমরা যদি আসো সকালবেলা উঠে 4টের আগে লাইনে দাঁড়াবে, খুব ভালোভাবে দর্শন করতে পারবে, পুজোও দিতে পারবে। আর আমরা তো যেই হোটেলে উঠেছি একদম কাশী বিশ্বনাথের 2 নম্বর গেট, তার পাশেই। আর হচ্ছে যেখানে সন্ধ্যার আরতিটা হয় একদম তার পাশেই আমাদের হোটেলটা। তারপরে কিন্তু আমরা খানিকক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের উদ্দেশ্যে। আমরা কিন্তু একটা অটো বুক করে নিয়েছিলাম সাইট সিন করার জন্যে। প্রথমে আমাদের নিয়ে যাবে সারভেদ টেম্পলে, যেটা মেডিটেশনের জন্য প্রচণ্ড বিখ্যাত। এখানকার রাস্তাঘাটগুলো কিন্তু প্রচুর সুন্দর। আমাদের অটোওয়ালা দাদা রাস্তার পাশে দাঁড় করিয়ে দিয়েছিল, দিয়ে বললো সামনে হেঁটে যাওয়ার জন্য। দূরে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, পুরো পাথরে মোড়া একটা মন্দির, যেটা খুবই সুন্দর, উপরে পদ্ম ফুলের কারুকার্য করা। এখানটায় নাকি মেডিটেশন করা হয়। পেছনে আমি, দাদা, আরেকটা দাদা, দিদি ভাই আর পুচকুটা হেঁটে যাচ্ছি, আর আমার বর কিন্তু ব্লগটা করছিল। আর এখানকার পরিবেশটা এত সুন্দর। আমরা যখন গেছিলাম পুরো আকাশটা মেঘলা ছিল, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল। বাঁ দিক থেকে মেয়েদের ঢোকা জায়গা, ডান দিক থেকে ছেলেদের। তোমরা চাইলে এখানে জুতোও রাখতে পারো। দেখো দূরের থেকে মন্দিরটা দেখা যাচ্ছে। এখন আমরা মন্দিরে ঢুকে গেছি। ভেতরটা পুরো পাথর দিয়ে তৈরি, আর এতটাই ঠান্ডা। এর ভেতরে না আছে কোনো পাখা, না আছে কোনো এসি, তাও এত পরিমাণে ঠান্ডা। पहला उपदेश दिए हुए हैं 5 ऋषियों को, तब इसका नाम पड़ा सारनाथ। लेकिन इससे पहले इसका नाम था ऋषि पतन मृगदा, उपदेश देने से पहले। सारनाथ का ये मेन टेम्पल है। इसको बनाने वाले श्रीलंका के मॉन्क श्री अनागारिका धर्मपाल जी 1931 में बनाया गया। इस टेम्पल का नाम है मूल गंध कुटी विहार। इसको श्रीलंका टेम्पल के भी नाम से जाना जाता है। इसके आप अंदर में जाएंगे, देखेंगे महात्मा बुद्ध जी का प्रतिमा है, जो कि स्टोन का, जिसको गोल्डन पॉलिश किया गया है, प्योर गोल्ड का नहीं। धर्म चक्र परिवर्तन मुद्रा, जिस मुद्रा में उपदेश दिए थे उसी मुद्रा में स्टैचू लगाया गया। उसी स्टैचू के नीचे सिल्वर और गोल्ड का रखा हुआ बॉक्स है। उसी बॉक्स में महात्मा बुद्ध जी का दांत और नाखून रखा हुआ रियल, जिसे साल में 2 बार दिखाया जाता है, बुद्ध पूर्णिमा और कार्तिक पूर्णिमा। वो 2 दिनों को बहुत महत्वपूर्ण दिन माना जाता है बुद्धिज्म में, क्योंकि बुद्ध पूर्णिमा को महात्मा बुद्ध। আমরা চলে এসেছিলাম সারভেদ মন্দির। এটা একটা গৌতম বুদ্ধের মন্দির। দেখো আমরা কিন্তু বাইরে থেকে একটা গাইড নিয়ে নিয়েছিলাম, যেটা আমাদের অটোওয়ালা দাদাই বুক করে দিয়েছিল। তার মূল্য পড়েছিল 100 টাকা। আমাদের তারা সাইট সিন করে ঘোরাবে। আর এখানটায় দেখো বাবা গৌতম বুদ্ধকে দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে। আর এখানটায় নাকি তার অরিজিনাল নখ ও দাঁত রাখা আছে, সেটাই আমাদের গাইড বলে দিচ্ছিল। আর এখানটায় নাকি গৌতম বুদ্ধের দিনে একমাত্র সেটা দেখানো হয়। এখানটায় নাকি তিনি তার 50 শিষ্যকে শিক্ষা লাভ করিয়েছিলেন। আর এখানটায় তার একটা স্ট্যাচু করা আছে। আর এখান থেকে নাকি পাতা নিয়ে যাওয়া খুব ভালো, তোমরাও আসলে নিয়ে যেও, তোমাদের গাইড তোমাদের অবশ্যই বলে দেবে। তারপর মন্দিরের পাশেই রয়েছে দেখো একটা স্ট্যাচু টাইপের। এখানটায় কিন্তু গৌতম বুদ্ধের যে 50 শিষ্যকে শিক্ষা লাভ করা হয়েছিল, তার জন্যই এটা একটা স্মৃতিসৌধ হিসেবে বানানো হয়েছে। তোমরা ভেতরে ঢুকতে পারো, মূল্য পড়বে 50 টাকা, কিন্তু আমরা সেখানে ঢুকিনি। তারপরে বেরিয়ে এসে দেখো রাস্তার দুপাশে কত রকমের দোকানপাট বসেছে। এখান থেকে চাইলে কোনো কিছু কিনে নিতে পারো, কিন্তু আমার মনে হলো জিনিসের দামটা একটু বেশি, তাই আমি কিনিনি। তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল এই জাপানিজ টেম্পলটা। জাপানিজ টেম্পল এই জন্যই বলছি, কারণ জাপান থেকে এসে 5 জন নাকি এই মন্দিরটা বানিয়েছে নিজে হাতে, জাপানের আদবে। ভেতরটা দেখো কতটা সুন্দর। এটাও কিন্তু এটা গৌতম বুদ্ধেরই মন্দির, কারণ তারা তো জানো কত পরিমাণে বুদ্ধদেবকে মানে। আর দেখো এখানে তাদের নামও কিন্তু লেখা রয়েছে খোদাই করে। তারপরে জাপানিজ মন্দিরের পাশে কিন্তু এই মন্দিরটা ছিল। এটাও কিন্তু বাবা গৌতম বুদ্ধেরই একটা মন্দির, যেটা পুরোপুরি শ্বেত পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। ये बताए ना कि इधर ये पूरे गांव में लोग डिजिंग करते हैं। बनारसी साड़ी, सूट, दुपट्टा बनाते हैं। शहर से 12 किलोमीटर आउट एरिया पड़ता है, तो पूरे गांव में इसका ही उद्योग होता है। जो प्योर बनारसी साड़ी, सूट, दुपट्टा बनता है, बनारस की जो फेमस बनारसी पान, बनारसी साड़ी, तो बनारसी साड़ी
আমাদের গাইড কিন্তু এখানে কিভাবে বেনারসি শাড়ি বানানো হয় সেটাই আমাদেরকে জানাচ্ছিল। আর তোমরা চাইলে এর ভেতর থেকেও শাড়ি দেখতে পারো বা কিনতে পারো, কিন্তু আমরা কিন্তু এখান থেকে কিনিনি। তারপরে আমরা চলে এসেছিলাম BHUতে, মানে যেটা আমাদের কাশী বা এশিয়ার ভেতরে বলতে পারো সবথেকে বৃহত্তম ইউনিভার্সিটি, যেটা আমাদের মানে ওখানকার বেনারস হিন্দু ইউনিভার্সিটি, যেটাকে শর্টকাটে BHU বলে। ভেতরটা কিন্তু খুব সুন্দর, আর এখানে একটা মহাদেবের মন্দির হয়েছে যার জন্য আমরা এসেছিলাম দেখার জন্য। এই কলেজটা মানে ইউনিভার্সিটিটা এটা নাকি 15 কিলোমিটার জুড়ে অবস্থিত, ভাবা যায় কতটা বড়। আর আমরা যখন ঢুকছিলাম দেখছিলাম শেষই হচ্ছিল না। তারপরে দেখো ওখান থেকে গিয়েছিলাম একটা মায়ের মন্দিরে, এখানে মা কালী আর গণেশ দাদা রয়েছে। কি সুন্দর না মূর্তিটা, দেখলে মন জুড়িয়ে যায়। তারপরে মায়ের মূর্তি দর্শন করে, বাবার মূর্তি দর্শন করে এখানে এসেছিলাম যে জ্যোতির্লিঙ্গটা আছে সেটাকে দেখার জন্য, মহাদেবের 5খানা মাথা। BHU ঘোরার পরে কিন্তু আমরা দুর্গা মাতা মন্দির, হনুমানজির মন্দির, আরও অনেক মন্দিরে গিয়েছিলাম, সেই ক্লিপগুলো তোলা হয়নি। তারপর দেখো রাতের বেলায় চলে এসেছিলাম গদুলিয়া চকে, এখানটা একটু শপিং করার জন্য। আর রাতের বেলায় গদুলিয়া চক তো পুরোটাই আলাদা। দেখো দিনের বেলায় একরকম দেখতে লাগে, আর রাতের বেলার এর লাইটের সৌন্দর্য এতটা পরিমাণে, বেনারসের সৌন্দর্য তো এখানেই পাল্টে দেয়। আমরা কিন্তু মার্কেট ভালোভাবে ঘুরেছিলাম, যে কোথায় কি পাওয়া যায়, কেমন কি দাম, আগে প্রতিটা দোকানে ঘুরে ঘুরে জিজ্ঞেস করছিলাম। তারপরে কিন্তু আমরা সেখান থেকে কিছু কিছু জিনিস শপিং করে নিয়েছিলাম। আর এখানটায় এত পরিমাণে ভিড়, অফ সিজনে এত ভিড়, ফাইনালি মার্কেটিং কমপ্লিট হয়ে গেছে। এখন গদুলিয়া চক থেকে প্রচুর মার্কেটিং করেছি, বাড়ি গিয়ে তোমাদেরকে কিছু কিছু দেখাবো। এমনি বলে দিচ্ছি যে দুটো বেনারসি শাড়ি নিয়েছি, ওনা নিয়েছি 4খানা বেনারসি প্রিন্টে, আর হচ্ছে ব্যাগ নিয়েছি 2খানা, আর একটা এই যে ধূপদানি, মানে যেটা এই ধূপকাঠি দেয় সেটা নিয়েছি। আর কালকে তো আমরা চলে যাচ্ছি এখান থেকে, সকালবেলায় যাবো গঙ্গা স্নানে, তারপরে যাবো 4 নম্বর গেট থেকে, হয়তো করিডোরে যেটা থাকে ওখানটায় যাবো আমরা একটু দেখে থেকে রেডি হয়ে আমরা এখান থেকে 2টোর মধ্যে হোটেল ছেড়ে দেবো। দেওয়ার পরে কিছু খাওয়া দাওয়া করবো, করে আমাদের বিকেল 4:15 না 20 ট্রেন আছে ধনু এক্সপ্রেস, যেটাই এসেছি সেরকমই ট্রেন যাওয়া ধনু এক্সপ্রেস, চলে যাবো বাড়িতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, শেষ পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে ভিডিওটা, বেনারসের ভিডিওটা। একদিন কিন্তু আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম আস্তিঘাটে, যেটা একদম আমাদের হোটেলের পাশে, পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিটের দূরত্ব। দেখো কত ভিড়। আর সকাল সকাল চলে এসেছিলাম গঙ্গা স্নান করার জন্য, কারণ আজকে কিন্তু আমরা ফিরে যাব আর আমাদের বাড়িতে। আমাদের বিকেলবেলায় ট্রেন আছে, আগেই তোমাদেরকে জানিয়েছি, তাই আমরা চলে এসেছিলাম ভোরবেলায় গঙ্গা স্নান করতে। আর দেখো সত্যি কথা বলতে বিকেলের সৌন্দর্য আলাদা, সকালের সৌন্দর্যও কিন্তু আলাদা। আর এখন কিন্তু এখানে ঘাটগুলো ডুবে গেছে, তার জন্য আমরা কিন্তু এবার নৌকা ভ্রমণ করতে পারিনি। আশা করি পরের বার এসে কিন্তু আমরা সুন্দরভাবে নৌকা ভ্রমণ করে নেব। তারপরে আমরা সবাই মিলে যাচ্ছিলাম একটু একটু করে এগিয়ে। আর এখানে দুপাশে দেখো কেউ ন্যাড়া হওয়ার জন্য বা হয়তো কোনো মানসিক রয়েছে তার জন্য চুল দান করার জন্য এখানটায় প্রচুর লোকজন এসেছে, মুন্ডন করার জন্য এখানে অনেক লোকের ভিড় আছে, তোমাদেরকে ডাকবে। তারপরে স্নান টান করে চলে যাওয়া হয়েছিল করিডোরে। এই ভিডিওটা কিন্তু আমার বর করেছে, আমি যাইনি, কারণ বেনারসে গরমকালে প্রচুর পরিমাণে গরম পড়েছিল, মানে বর্ষাকালেই এত পরিমাণে গরম ওখানটায়, ওখানে আমি মনে করি শীতকালে যাওয়াটাই হয়তো সবথেকে বেস্ট অপশান। তারপর দেখো করিডোরের চারিদিকটা এতটাই সুন্দর, কিন্তু আমি নিজের চোখে দেখতে পারিনি, আমিও তোমাদের মতো ভিডিও ফুটেজেই দেখছি। আমার বরকে আমি বলেছিলাম বারবার করে ভিডিও করে আনার জন্য। আর দেখো সামনেই গঙ্গা, আর গঙ্গার জল কিন্তু প্রচুর মাত্রায় বেড়ে গিয়েছিল। তোমরা সবাই জানো যে এখন বর্ষাকালে এখানটায় প্রচুর জল বেড়েছে, এখানটায় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। তারপর গিয়েছিল মণিকর্ণিকা ঘাটে। মণিকর্ণিকা ঘাটের সৌন্দর্য তো অন্যরকমই, তোমরা সবাই জানো, এখানে গেলে সবার মন শান্তও হয়ে যায়। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম বেনারসের। সবার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটার জন্য। আর সবাই হর হর মহাদেব লিখে দিয়েছো। জয় শিব শম্ভু ভোলেনাথ।